বার কাউন্সিলের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আমাদের এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সাবেক সেক্রেটারি এবং কয়েকবার নির্বাচিত সভাপতি, মাননীয় সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি, সংসদের বিশেষ কমিটি সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় জনাব জয়নুল আবেদিন স্যার, মঞ্চে উপবিষ্ট আছেন যে কয়েকজন বাংলাদেশে প্রথিতযশা আইনজীবী, আইন পেশায় এখনও সক্রিয় আছেন, তাদের মধ্যে অন্যতম, বিশেষ করে সিভিল এবং রিট এই সংক্রান্তে যার অবস্থান আমার দৃষ্টিতে শীর্ষতমদের মধ্যে অন্যতম, সিনিয়র আইনজীবী জনাব প্রবীণ নিয়োগী। অল্প বয়সেই যিনি এই আইনের সকল ক্ষেত্রে, সিভিল, ক্রিমিনাল, রিট, সার্ভিস ম্যাটার, কোম্পানি ম্যাটার, সকল ম্যাটারেই যিনি ইতিমধ্যেই নিজের যোগ্যতা স্বাক্ষর রেখেছেন, জনাব অ্যাডভোকেট শিশির মনির সহ আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কমিটির কোষাধ্যক্ষ জনাব জিয়াউর রহমান, এখানে আমাদের অনেক আইনজীবী উপস্থিত আছেন এবং তারাও পেশার ক্ষেত্রে একটা অবস্থান সৃষ্টি করেছেন। এরকম কিছু আইনজীবী আমি এখানে দেখছি এবং অধিকাংশই হলো আমি দেখছি শিক্ষার্থী, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় অথবা কলেজের শিক্ষার্থী। আমি এই উত্তরা লয়ার্স ক্লাবের আয়োজকদেরকে ধন্যবাদ জানাবো যে তারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যাদের জন্য এই সেমিনারটা প্রযোজ্য তাদেরকে এখানে দাওয়াত দিয়ে উপস্থিত করেছেন। উত্তরা লয়ার্স ক্লাবের অনেক অনুষ্ঠান হয়, অনেক অনুষ্ঠানেই আমিও গিয়েছি, আমার শ্রদ্ধেয় জয়নুল আবেদিন স্যারও গিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রোগ্রাম, যতগুলো দাওয়াত পেয়েছি একটাও মিস করি নাই। ভবিষ্যতেও তারা আরো ভালো ভালো প্রোগ্রাম করবেন, সেটা প্রত্যাশা করি। আজকে আমরা আইনজীবী এবং এখানে যারা আইনজীবী হিসাবে আছেন তারা দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী, আর যারা এখন আইন পেশায় আসার জন্য আইনের শিক্ষায় অধ্যয়নরত। আসলে একটা সমন্বয় হয়ে গিয়েছে। বক্তৃতা আসলে দুই ধরনের হওয়া উচিত, শিক্ষার্থীদের জন্য এক ধরনের, আর যারা আমরা অলরেডি সুপ্রিম কোর্টের আইন পেশায় আছি তাদের জন্য এক ধরনের। তবে আমি অনুভব করি সকলের একটা জিনিস সব সময় খেয়াল রাখতে হবে এবং অনুসরণ করতে হবে, সেটা হলো যে আমরা আইনজীবী। সাধারণ জনগণ থেকে আমাদেরকে একটু পার্থক্য সৃষ্টি করতে হবে, দেখলে যেন বোঝা যায় যে এই লোকটা একটা বিশিষ্ট ব্যক্তি এবং তিনি আইনজীবী অথবা আইনজীবী হতে চলেছেন। এইটা আমাদের আচার আচরণ, পোশাক আশাক সব কিছুর মাধ্যমেই প্রতিফলিত হতে হবে। না হলে তো আমরা যদি সাধারণ লোকদের মতোই হয়ে যাই, চলন বলন কথাবার্তা যদি সাধারণ লোকের মধ্যে হয়ে যায়, তাহলে আইনজীবী হিসাবে কিন্তু আমরা সেই সম্মানটা পাবো না, যে সম্মানটা আইনজীবী হিসাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জওহরলাল নেহেরু বা কায়েদে আজম, এই যে আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টনরা যে অবস্থানের সৃষ্টি করেছেন, শেরে বাংলা একে ফজলুল হক, এবং বর্তমান সময়ে যে মঞ্চে উপবিষ্ট যারা আছেন এবং অনেকে আরও আসেন নাই, হয়তো বা তাদেরকে আনা সম্ভব হয় না, এই জয়নুল আবেদিন স্যারদের মতো, প্রবীণ নিয়োগীর স্যারদের মতো হইতে হবে। আমাদের আচরণে একটু পার্থক্য সৃষ্টি করতে হবে। আপনি দেখবেন একটা ছেলে ডাক্তারি পড়ে বা ডাক্তার হয়েছে, তাকে দেখলে কিন্তু পরিচয় না পাওয়ার আগেও বোঝা যায় যে এই লোকটা বিশিষ্ট কিছু, বা একজন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও কিন্তু তাই প্রযোজ্য। আমাদেরকেও কিন্তু আইনজীবী হিসাবে সেই রকম একটা নিজেদের অবস্থান সৃষ্টি করতে হবে, না হলে আমরা সমাজে মর্যাদা পাবো না। আর এই মর্যাদাটা যেটা আমি বললাম শীর্ষ পর্যায়ে আছে, সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। তো সেই জন্য আমরা যেন সকলেই এই আমাদের পোশাক আশাক, চলন বেলন, কথাবার্তায় যেন আমাদের একটা স্বকীয়তা, একটা বিশিষ্টতা আমরা তুলে ধরি।
আমি সেইটাই বলবো আজকের সেমিনার থেকে। এখন ক্রিমিনাল প্র্যাকটিসের ক্ষেত্রে যারা এই যে শিশির মনির ভালো বলবেন, জয়নাল আবদিন স্যার ভালো বলবেন, তো আমি যেটুকু বুঝি সেটা হলো এটা সকলের জন্য প্রযোজ্য। মামলাটা প্রথম ফ্যাক্টসটা ভালো করে পড়তে হবে, এজাহারটা ভালো করে পড়তে হবে, ঘটনার তারিখ দেখতে হবে, মামলা দায়েরের তারিখ দেখতে হবে, এরপরে সমস্ত ঘটনাটা পুরোপুরি পড়তে হবে এবং একাধিকবার পড়তে হবে, এবং সেই সাথে যদি মামলায় চার্জশিট হয়ে থাকে সেটাও পরে দেখতে হবে। এবং ক্রিমিনাল কেসের ক্ষেত্রে যদি ইতিমধ্যে আমাদের মধ্যে মাননীয় সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট বারের সভাপতি, সিনিয়র আইনজীবী জনাব ব্যারিস্টার AM মাহবুদ্দিন খোকন স্যার উপস্থিত হয়েছেন, সকলে একটা করতালি। প্রথমে একটা মামলা হাতে আসার পরে দুর্ভেদ্য মনে হয়, কিন্তু আমি যদি সেই মামলাটা পড়া শুরু করি বা পড়া শুরু করেন, পড়তে পড়তে দেখবেন যে সেটা খুব সহজ হয়ে গিয়েছে। সেই জন্য ভালোভাবে পড়ার কোনো বিকল্প নাই। আমি যখন আইনে পড়ি কিন্তু আইনজীবী হই নাই, এক জায়গায় একটা গ্রামের লোক আরেকজনকে বলতেছে, এই বেটা উকিলের মতো মুখস্থ কথা বলিস কেন? আমার কথায় মাথাটা লাগলো যে উকিলের মতো মুখস্থ কথা কি। তো যখন আইনজীবী হিসাবে ম্যাজিস্ট্রেট কোর্টে গেলাম, তখন দেখি যে একটা কমন সাবমিশন দেয়, উপযুক্ত জামিনদার দেওয়া হবে, পলাতক হবে না। এই কথাটা দেখি সব লয়ারই বলে। তা আমিও দেখলাম যে এটা আসলেই তো একটা কমন কথা, উকিলরা তো প্রত্যেকে একই কথা বলে যে স্যার উপযুক্ত জামিন দেওয়া হবে, আসামি পলাতক হবে না। তো শুধু আমাদের এই মুখস্থ কথার ভিতরে থাকলে চলবে না। এই কথাগুলো কিন্তু যে যারা মঞ্চে উপবিষ্ট আছেন তারা কিন্তু ব্যতিক্রমী করে তুলেছিলেন, এবং ব্যতিক্রমী করে তুলেছেন বিধায় কিন্তু আজকে তারা বিশিষ্ট আইনজীবী। আমরা কিন্তু তাদের মতোই হতে চাই, আর তাদের মতো হওয়ার জন্য যেটা মূল কথা, আইনজীবী হিসাবে পড়াশোনার কোনো বিকল্প নাই। একদিকে যেরকম আইনের বই পড়তে হবে, উচ্চ আদালতের রায়গুলো পড়তে হবে, আবার দিকে যে মামলাটা আমি অর্থের বিনিময়ে গ্রহণ করলাম আমার ক্লায়েন্টকে রিলিফ দেওয়ার জন্য, সেটাও আমাকে পড়তে হবে। এখন নিম্ন আদালতে উপরের কথা বললে আমাদেরকে মানে এই সমস্ত কথাবার্তা বললে আমাদের দিকে একটু চলে আসে। তবু বলি যে কিছু কিছু আইনজীবী আছে মামলা পরিচালনা করেন, আজ পর্যন্ত ওই সেকশনটা পড়ে দেখছেন বলে আমার মনে হয় না। তাদের পেশায় মনে করে যে এটা এই কি 380 ধারা চুরি, আচ্ছা চুরি, এরকম কমন কিছু প্র্যাকটিস আছে। তো আমরা যেন আপনারা যারা ছাত্র, এখন নবীনদেরই আগমন বেশি ঘটছে, সেহেতু আমি দেখতেছি, লক্ষ্য করতেছি মেধাবীরাই চলে আসতেছে। আশা করি মেধাবীদের ক্ষেত্রে সেই কমন উকিলের মতো মুখস্থ কথার প্র্যাকটিস আর হবে না। এখন একজন ল পাশ করার পরে ম্যাক্সিমামই তো এখন অনার্স করে আসতেছে, তাদেরকে প্রথমে একটা প্রিলিমিনারি দিতে হয়, কত 50 থেকে 60,000, এর মধ্যে থেকে প্রিলিমিনারিতে টিকে 10,000, সেই 10,000-এর আবার রিটেন হয়ে সেখান থেকে 5,000, সেই 5,000 আবার ভাইবা দিয়ে লয়ার হচ্ছে। কেউ কেউ প্রথম ভাইবাতে সফল হয় না, দ্বিতীয়বার সফল হচ্ছে। তবে এইভাবে যাচাই বাছাইয়ের পরে যারা আইন পেশার সনদ পেলেন তারা আবারও লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা দিয়ে সুপ্রিম কোর্টে আসছেন। এই যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে আমার মনে হয়, এবং এইটাই সত্য, যে অনেক মেধাবীরা এখন চলে আসতেছেন। আমাদের আইন পেশা ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে, আরও আমাদের প্র্যাকটিসের মান অনেক বৃদ্ধি পাবে, এবং আমাদের দ্বারা আইনজীবীরা অনেক আমাদের বিচার প্রার্থীরা অনেক উপকৃত হবেন। আমি আমার কথা বিঘ্নিত না করে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ।